স্বাস্থ্য পায়ে উঠানে নেমে আসেন। গেটের পাশে মোর্শেদ মোড়ল পড়ে আসেন, গায়ে চাদর। হাপড়ের মতো বুক উঠানামা করছে তার, যেন দম ফুরিয়ে যাচ্ছে। হেমলতা 2 হাতে মোর্শেদকে আঁকড়ে ধরলেন। পদ্মজা পূর্ণা দৌড়ে আসে। মোর্শেদের এমফাইসিমা রোগ আছে। এ রোগে অল্প চলাফেরাতেই শ্বাসকষ্টের উপক্রম হয় এবং দম ফুরিয়ে যায়। শ্বাস নেবার সময় গলার শিরা ভরে যায়। 3 মা মেয়ে মোর্শেদকে ধরে রুমে নিয়ে আসে। মোর্শেদ এভাবে হুটহাট করে বাড়ি ফিরে, কখনো কাকডাকা ভোরে, কখনো নিশুতি রাতে, বা কখনো কাঠফাটা রোদে। মোর্শেদ মোড়লের এমফাইসিমা রোগটা ধরা পড়ে 7 বছর আগে। মোর্শেদের অ্যাজমা ছিল আর ধূমপানে খুব আসক্ত ছিলেন, ফলে ফুসফুসের এই রোগটা খুব দ্রুত আক্রমণ করে বসে। মোর্শেদ খানিকটা সুস্থ হয়ে রাত 1টার দিকে ঘুমালেন। পূর্ণা প্রেমা রুমে গিয়ে শুয়ে পড়েছে। পদ্মজা বারান্দার রুমে ঝিম মেরে বসে আছেন। জানালার বাইরে চোখের দৃষ্টি, জ্যোৎস্না গলে গলে পড়ছে। কি সুন্দর দৃশ্য। পদ্মজার মন বলছে মা আসবে তার খোঁজে, পুরোটা ঘটনা শুনতে আসবেই। সত্যিই তাই হলো। কিছুক্ষণ পরেই হেমলতা আসলেন। পদ্মজা বলল, আম্মা বাতিটা নিভিয়ে দাও। হেমলতা বাতিটা নিভিয়ে পদ্মজার পাশে বসেন। পদ্মজা তৈরি ছিল, তবুও অপ্রস্তুত হয়ে পড়ে। খুব অস্বস্তি হচ্ছে। সে গোপনে দীর্ঘশ্বাস ছাড়ল। পদ্মজা তখন 4র্থ শ্রেণীর ছাত্রী, বয়স 10 ছিল। খুব কম বয়সেই তাকে স্কুলে পাঠানো শুরু করেন হেমলতা। সেদিন নানা বাড়িতে সবার দাওয়াত ছিল। হানিফ চলে যাবে সৌদিতে, তাই এত আয়োজন। পরিবারের মিলন আসর বসে। স্কুল মাঠেও সেদিন নাচ গানের অনুষ্ঠান হয়। বাড়ির সবাই সেখানে চলে যায়। বাড়িতে থাকে শুধু পদ্মজা, পদ্মজার বৃদ্ধ নানা আর হানিফ। পদ্মজা ঘুমেছিল, তাই বাকিদের সাথে যেতে পারেনি। যখন ঘুম ভাঙে, আবিষ্কার করলো বাড়িতে কেউ নেই। মোর্শেদ হঠাৎ করে অসুস্থ হওয়াতে হেমলতা বাপের বাড়িতে উপস্থিত ছিল না। পদ্মজা বাড়িতে থেকে বের হওয়ার উপক্রম হতেই কানে আসে হানিফের ডাক। পদ্মজা মিষ্টি করে হেসে মাথা নাড়ালো। হানিফের লুলুপ দৃষ্টি তখন পদ্মজার সারা শরীর ঘুরে বেড়াচ্ছে। এইটুকু মেয়ের ফর্সা চামড়া বিকৃত মস্তিষ্কের হানিফকে যেন বড্ড টানে। হানিফ বলল, আয় তো, আমার ঘরে আয়। সহজ সরল শিশুসুলভ পদ্মজা মামার ডাকে সাড়া দিল। সে শুনেছে মামা ভাগ্নে যেখানে, আপদ নেই সেখানে। অথচ সেদিন সে মামাকে ঘোর বিপদ হিসেবে জানল। পদ্মজা রুমে ঢুকতেই হানিফ দরজা লাগিয়ে দিল। পদ্মজার মন কেমন করে উঠল। হানিফের অদ্ভুত চাহনি আর দরজা লাগানো দেখে হানিফ কুৎসিত অঙ্গভঙ্গি প্রদর্শন করতে থাকে। পদ্মজার দেখতে খুব খারাপ লাগছে, ভয় করছে। হানিফ বলে উঠল, এদিকে আয়, তোর লগে গল্প করি। হানিফ বিছানায় বসে পদ্মজাকে কাছে ডাকে। পদ্মজা কাছে যেতে সংকোচ বোধ করে। হানিফ পদ্মজার ডান হাত ধরে টেনে কোলে বসায় আর বলে, তুই জানোস তুই যে সবার থেকে বেশি সুন্দর। হানিফের প্রশ্ন পদ্মজার কানে ঢোকেনি। সে মসরাতে থাকে হানিফের কোল থেকে নামার জন্য। আপত্তিকর স্পর্শগুলো পদ্মজার খুব খারাপ লাগছে, কাঁদতে ইচ্ছে হচ্ছে। হানিফ বলল, মসরাস কেন্দ্রে সেরি, শান্তিমতো বইয়া থাক, মেলা থাইকা সাজনের জিনিস কিন্না দিমুনি। হানিফ শক্ত করে 2 হাত ধরে রেখেছে পদ্মজাকে। পদ্মজা কিছুতেই নামতে পারছে না। কাঁদো কাঁদো হয়ে পদ্মজা বলল, মামা আমি চলে যাব। হানিফ বলল, কই যাবি, মামার ধারে থাক। হানিফের শক্তপোক্ত হাতের স্পর্শগুলো শুধু অস্বস্তি দিচ্ছে না, স্পর্শকাতর জায়গাগুলো ব্যথায় বিষিয়ে উঠেছে। পদ্মজা কেঁদে ওঠে, ভেজা কণ্ঠে বলল, বাড়ি যাব আমি, ব্যথা পাচ্ছি মামা। হানিফ হাতের বাঁধন নরম করে আদরে গলায় বলল, আচ্ছা আর ব্যথা দিতাম না, কান্দিস না। পদ্মজা চট করে কোল থেকে নেমে পড়ে। হানিফকে তার আজরাইল মনে হচ্ছে। মায়ের কাছে সে আজরাইলের অনেক গল্প শুনেছে। আজরাইল যখন জান নিতে আসবে তখন শরীরে খুব কষ্ট অনুভব হবে। এই মুহূর্তে যেন ঠিক তেমনই অনুভূতি হলো। তাহলে তার হানিফ মামাই আজরাইল। পদ্মজা দরজা খুলতে পারবে না, তাই হানিফকে ভীত কণ্ঠে অনুরোধ করলো, মামা দরজা খুলে দাও। হানিফ বলল, কেন, আমি তোরা যাইতে কইছি। হানিফের কর্কশ কণ্ঠের ধমকে পদ্মজা ভয়ে কেঁপে উঠল। তার চোখ বেয়ে জল পড়তে থাকে। হানিফ পদ্মজাকে জোর করে কোলে তুলে নেয়। পদ্মজা কাঁদছে, তার খুব ভয় লাগছে। বারবার বলছে, মামা আমি বাড়ি যাব। হানিফের তাতে বিন্দুমাত্র ভুরুক্ষেপ নেই। বাড়িতে কেউ নেই। বীর্য সৎ বাবা কানে শোনে না। পদ্মজা হানিফকে কিল খুশি দিতে থাকে, সেই সাথে জোরে জোরে কান্না শুরু করে। এভাবে কাঁদলে পাশের বাড়ি যে কেউ চলে আসবে। হানিফের রক্ত টকবক করছে উত্তেজনায়। সে দ্রুত ওড়না দিয়ে পদ্মজার মুখ হাত পা বেঁধে ফেলল। পদ্মজার 2 চোখের পানি হানিফের চোখে লাগেনি। হানিফ ভীষণ আনন্দ পাচ্ছে, পৈশাচিক আনন্দ পাচ্ছে। সে সিগারেট জ্বালায়। খুব আনন্দ হলে তার সিগারেট টানতে ইচ্ছে করে। সিগারেট টানতে গিয়ে মাথায় আসে নৃশংস ইচ্ছে। নাক মুখ দিয়ে ধোঁয়া উড়িয়ে সিগারেট 2 আঙ্গুলের মাঝে রেখে পদ্মজার বাম পায়ের তালুতে চাপ দিয়ে ধরে রাখে। পদ্মজা হাউমাউ করে কেঁদে উঠল। হেমলতা 2 হাত শক্ত করে মেয়েকে বুকের সাথে জড়িয়ে ধরল। পদ্মজা কাঁদতে কাঁদতে বলল, আম্মা তখন আমার খুব কষ্ট হচ্ছিল, আমার দমটা বেরিয়ে যাচ্ছিল, মনে হচ্ছিল আমি তোমাকে খুব ডেকেছি আম্মা, তুমি আসনি।
পদ্মজার কথাগুলো হেমলতার বুকে রক্তাক্ত করে দেয়। এজন্য 1971 সালের পাকিস্তানিদের নৃশংসতা। নিজের চোখে তিনি দেখেছেন পাকিস্তানিদের নিষ্ঠুরতা। হানিফার তার দেখা অত্যাচারী পাকিস্তানিদের মধ্যে কোনো তফাৎ নেই। হেমলতা নির্বাক বা ক্রুদ্ধ, শুধু অনুভব হচ্ছে তার বুকে পড়ে আদরের পদ্মজা হাউমাউ করে কাঁদছে, সর্বাঙ্গ যেন কাঁপছে। হানিফকে ক্ষতবিক্ষত করে দিতে হাত নিষ্পিস করছে। সেদিন একটুর জন্য পদ্মজা ধর্ষণ হয়নি, বাড়িতে সবাই ফিরে এসেছিল। পদ্মজা পুরা স্থানের যন্ত্রণা সহ্য করতে না পেরে অচেতন হয়। বাকিটুকু আর পদ্মজাকে বলতে হয়নি। হেমলতা জানেন পদ্মজার গা কাঁপিয়ে জ্বর আসে। 21 দিন বিছানায় ছিল। ততদিনে হানিফ দেশ ছেড়ে চলে যায়। পদ্মজা ভয়ে লজ্জায় ঘটনাটি কাউকে বলেনি। পায়ের পুরা দাগ দেখে যখন হেমলতা প্রশ্ন করেছিল পা এমনভাবে পুড়ল কি করে, পদ্মজা সহজভাবে জবাব দিয়েছিল, চুলোর কাছে গিয়েছিলাম, চুলার লাকড়ির আগায় পা লেগেছিল। কথাটা পদ্মজা সাজিয়েই রেখেছিল, সাথে অনেক যুক্তি, তাই মিথ্যে বলতে একটুও কাঁপেনি। পুরো ঘটনাটা পদ্মজার বুকে তাজা হয়ে আসে। এই 6 বছরে লুকিয়ে কতবার কেঁদেছে সে। সবসময় চুপ করে কোথাও বসে থাকতো। হেমলতা মেয়ের নিশ্চুপতা দেখে মাথা ঘামায়নি, কারণ পদ্মজা ছোট থেকেই চুপচাপ ছিল। কিন্তু আজ হেমলতার খুব আফসোস হচ্ছে, নিজেকে অপরাধী মনে হচ্ছে। তিনি ভেবেছিলেন তার 3টা মেয়ে তার কাছে খোলা বইয়ের মতো, চাইলেই পড়া যায়। বিশেষ করে পদ্মজাকে বাড়ির পেছনের নদীর বুক দিয়ে তরতর করে বয়ে যাওয়া স্বচ্ছ টলটলে পানির মতো মনে হতো, যার জীবনে অস্বচ্ছ বলতে কিছুই নেই, সবই সাদামাটা সহজ সরল। অথচ পদ্মজার জীবনেও কত বড় দাগ জলজল করে জ্বলছে, কত বড় ঘটনা লুকিয়েছিল। মেয়েরা কথা লুকিয়ে রাখার সীমাহীন ক্ষমতা নিয়ে জন্মায়, কথাটি নিজের মেয়েদের ক্ষেত্রে মাথায় আসেনি। পদ্মজা শান্ত হলে হেমলতা বললেন, পাটা দেখি। পদ্মজা পা বিছানায় তুলল। হেমলতা পদ্মজার পা কোলে নিয়ে পোড়া দাগটা দেখেন মনোযোগ দিয়ে। রক্ত টকবক করে ওঠে, হিংস্রতা যেন লুটোপুটি খাচ্ছে। হেমলতা বলল, এই পোড়া দাগটা হানিফের রক্ত দিয়ে মুছব। কথাটি কত সহজ করে বলেছেন হেমলতা, তবুও পদ্মজা কেঁপে উঠল। কি যেন ছিল কথাটিতে, শরীরের পশম দাঁড়িয়ে পড়ে। হেমলতা বারান্দার রুম ছেড়ে ঘরে ঢুকলেন। মিনিট কয়েক পর রামদা ছুরি হাতে নিয়ে উঠানে যান। উঠানে এক পাশে শক্ত পাথর আছে, ছুরিটা পাথরে ঘষতে থাকলেন সাবধানে। ঘষতে ঘষতে পাথর গরম হয়ে আগুনের ফুললিঙ্গ দেখা দেয়, মানে ধার হয়ে গেছে। পদ্মজা বারান্দা থেকে দেখছে, অজানা আশঙ্কায় তার বুক কাঁপছে। হেমলতা বারান্দা পেরিয়ে রুমে ঢুকতে যাবে, তখনই পদ্মজা উৎকণ্ঠিত গলায় ডাকলো, আম্মা। হেমলতা বলল, আন্নার চাচার এক মেয়ে নিখোঁজ, শুনেছিলিস তো বড়দের মুখে। সে মেয়ের ধর্ষক হানিফ ধর্ষণের পর পুঁতে ফেলেছে। অলন্দপুরের এই একটা মানুষই এতটা নৃশংস। আমি তখন ঢাকায় পড়তাম, বাড়ি এসে জানতে পারি ঘটনাটা। আম্মার অনুরোধ করা কান্নায় আমি সেদিন মুখ খুলিনি। এত বড় পাপ চেপে যাই, সেই শাস্তি আমি ধীরে ধীরে পাচ্ছিলাম। আজ পুরোপুরি পেয়ে গেলাম, আমার পাপের শাস্তি শেষ হয়েছে। হেমলতা কথা শেষ করে জায়গা ত্যাগ করলেন। কি ধারালো প্রতিটি বাক্য! হেমলতার মুখ দিয়ে যেন আগুনের ফুললিঙ্গ বের হচ্ছে। পদ্মজার মস্তিষ্ক শূন্য হয়ে পড়ে।